Sir, roll 9 present. 12/19 sir. কত? Sir, roll 9. হ্যাঁ দিয়েছে। 12/19 19 আর কেউ? গত ক্লাসে আমরা এখানে পড়েছিলাম। রেকর্ডিং কি চালু করেছেন? রেকর্ডিং তো চালু করা হয় নাই। Recording in progress. গত ক্লাসে পড়াতে কারো সমস্যা আছে? Anybody? আমরা টুল স্টিল পড়ছিলাম। টুল স্টিলের রিকোয়ার্ড প্রপার্টিজ, কি কি প্রপার্টি ঠিক মতো না থাকলে টুল হিসাবে ওই স্কিলটা ব্যবহারের জন্য উপযুক্ত হবে না, সেই রকম কিছু টার্ম এন্ড কন্ডিশনস আমরা পড়ছিলাম। আমরা দেখেছিলাম হার্ডনেস। হার্ডনেস যদি ভালো না থাকে তাহলে ক্ষয় বেশি হয়ে যাবে। আর বলেছিলাম টুল, যত রকমের টুলস আছে সব টুলসেই কিন্তু there is relative motion in matting surface. যেখানে ম্যাটিং সারফেসে রিলেটিভ মোশন থাকে সে ধরনের অ্যাপ্লিকেশন গুলোকে বলা হয় ট্রিবোলজিক্যাল অ্যাপ্লিকেশনস। ট্রিবোলজিক্যাল অ্যাপ্লিকেশনে হার্ডনেস একটা প্রাইম প্যারামিটার, যেটা তার প্রোডাক্টের সার্ভিস লাইফকে ডিটারমিন করে। আমি গত ক্লাসে বলেছিলাম যে তোমাদের 343 তে তোমরা পড়ে এসেছো wear rate is proportional, inversely proportional to the hardness of the materials. Wear rate is proportional to the applied load. Wear rate is proportional to coefficient of friction. Friction যত বেশি হবে wear তত বেশি হবে, অ্যাপ্লাইড লোড যত বেশি হবে আন্ডার স্ট্রেসে কাজ করবে, যত স্ট্রেস অ্যাপ্লাইড স্ট্রেস যত বেশি হবে তত সেখানে ক্ষয় হবে। আর যত ম্যাটেরিয়ালস এর হার্ডনেস বেড়ে যাবে ক্ষয় সেখানে কমে যাবে। এটা হচ্ছে জেনারেল ফিলোসফি। কিন্তু এই যে কম্পারিজন যেটা বলা হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র পার্টিকুলার কেমিক্যাল কম্পোজিশনের হার্ডনেস এর জন্য প্রযোজ্য। একই রকমের হার্ডনেস বা একটু কম হার্ডনেস আছে একটার ভিতরে, আর একটার ভিতরে আরেকটা ভিন্ন ধর্মী টুল ম্যাটেরিয়ালের ভিতরে একটু হার্ডনেস বেশি আছে, এর মানে এই না যে সেটার উইয়ার রেট কম হবে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ M1 টুলটার যদি হার্ডনেস তার
64 হয়, এইটা 64 লাইন, হার্ডনেস যদি 64 হয়, তাহলে সেখানে তার উইয়ার হচ্ছে 12। আর যদি অন্য আরেকটা স্টিল T15, সেটার হার্ডনেস যদি 60 হয়, 60ও যদি হয়, তবুও তার উইয়ার কিন্তু 0.6, 0.6 আর 64 হার্ডনেসের জন্য উইয়ার রেট 12, অনেক গুণ বেশি, 15-16 গুণ বেশি বা 18 গুণ বেশি। এই জন্যে কনফিউজ করা যাবে না, কম্পারিজন হবে পার্টিকুলার টুল ম্যাটেরিয়ালের উপরে। যে কোনো একটা গ্রেডের টুলের যদি হার্ডনেস বেড়ে যায়, তার উইয়ার কমে যাবে। কিন্তু সেই কম্পারিজনটা আমরা অন্য টুল ম্যাটেরিয়ালের সাথে করতে পারবো না, কারণ microstructural morphology is very very important, not only hardness. এটা কিন্তু আমরা মানুষকে বুঝাইতে পারবো না। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে না, বুঝতে চাইবে না। তাদের ফিলোসফি হার্ডনেস বেড়ে গেলে ক্ষয় কমে যাবে, বাট দিস ইজ নট ট্রু। কারণ মাইক্রোস্ট্রাকচারাল মরফোলজি, কার্বাইড পার্টিকেলস গুলো ন্যানো আছে না মাইক্রন সাইজে আছে? মাইক্রোস্ট্রাকচার হার্ডনেস 60, একটা ক্যাটাগরি স্টিলের ভিতরে অ্যাবসলিউটলি কোনো কার্বাইড নাই, টেম্পার্ড মার্টেনসাইট, হার্ডনেস 60। আরেকটার ভিতরে হার্ডনেস 60, টেম্পার্ড মার্টেনসাইট গার্ডেড বাই ন্যানো কার্বাইড পার্টিকেলস। সেই ন্যানো কার্বাইড পার্টিকেল গুলো আবার অ্যালয় কার্বাইড, ভেরি ভেরি উইয়ার রেজিস্ট্যান্ট। সেই ক্ষেত্রে ম্যাট্রিক্স যদিও টেম্পার্ড মার্টেনসাইট, কিন্তু সারাউন্ডেড যে ন্যানো পার্টিকেল গুলো আছে কার্বাইড, ভেরি ভেরি হার্ড এন্ড উইয়ার রেজিস্ট্যান্ট। তাদের বদৌলতে এই ম্যাট্রিক্সটা ক্ষয় হবে না, কারণ সমস্ত ঝুট ঝামেলা, ক্ষয়, সবকিছু চলে যাবে ওই কার্বাইড পার্টিকেলের উপরে। যেমন আগেকার দিনে তোমরা দেখেছো মোজাইক এখনো অনেক জায়গাতে আছে। আমরা যে মসজিদটায় নামাজ পড়ি বুয়েটের এই সাদা ক্যাম্পাসে, মাঠের সাথে যে কোয়ার্টার গুলো, তার সাথে যে একটা মসজিদ আছে, এই মসজিদে কিন্তু টাইলস লাগানো নাই। এই মসজিদটা হয়েছে হয়তো আজকে থেকে 30, 35, 40 বছর আগে। 40 বছর আগে হয়তো হয়েছে। 40 বছর আগে যে মোজাইকটা করে রেখেছিল, সেই মোজাইক থাকার কারণে এখন ওই ফ্লোরে ওই ধরনের ক্ষয় হয় নাই। এই জন্য অথরিটি দেখছে যে এখানে যেহেতু ক্ষয়ই হয় নাই, অকারণে এই মোজাইক ভেঙে আবার টাইলস লাগানোর কি দরকার। কিন্তু সমসাময়িক সময়ে অনেক জায়গায় প্লাস্টার করা যে ফ্লোর, সেই ফ্লোর কিন্তু অনেকবার এটা রিপেয়ার করতে হয়েছে, ক্ষয় হয়ে গেছে, ভিতর থেকে মেটেরিয়াল উঠে চলে গেছে। কারণ মোজাইক স্ট্রাকচার আর এই স্ট্রাকচারের ভিতরে পার্থক্য হচ্ছে, মোজাইক স্ট্রাকচারের ভিতরে সিমেন্টের সাথে বালি তো দেওয়া হয়, সিমেন্ট বালির সাথে সাথে ছোট ছোট ভেরি হার্ড স্টোন, গ্রানাইট টাইপের এই স্টোন ভেঙে টুকরা টুকরা করে ফ্লেকের মতো বানিয়ে সেগুলোই সিমেন্ট বালির সাথে মিক্স করে ঢালাইয়ের সময় দিয়ে দেওয়া হয়। তাতে করে যেটা হয়, এই ফ্লেক গুলো সারফেসের একটা বড় অংশ কভার করে ফেলে।
যখন ঘষাঘষি লাগে তখন ম্যাট্রিক্স যে সিমেন্ট বালি, যে ম্যাট্রিক্স সিমেন্ট বালির উপরেও ঘষাঘষি লাগে এবং পাথরের উপরেও ঘষাঘষি লাগে। কিন্তু পাথর যেহেতু ভেরি হার্ড এন্ড উইয়ার রেজিস্ট্যান্ট, সেই কারণে পাথর একটা পর্যায়ে এসে একটা ম্যাট্রিক্স অনেক বেশি ক্ষয় হয়ে যায় কিন্তু পাথর ক্ষয় হয় না। তখন থেকেই তখন থেকেই ওই ফ্লোরের ম্যাক্সিমাম লোড আমরা যখন হাঁটি, আমরা যখন বসি, যেহেতু ও মাথা উঁচু করে আছে, মাথা উঁচু করে থাকলে কি হয়, মাথা উঁচু করে থাকলে বেশিরভাগ লোডটাই সে মাথার উপরে পড়ে এবং সেটা স্টোনের উপরে পড়ে। আর স্টোন যেহেতু ম্যাট্রিক্সের তুলনায় অনেক গুণ উইয়ার রেজিস্ট্যান্ট, সেই জন্য সেখানে দুইটা কাজ হচ্ছে, পাথর আর বেশি ক্ষয় হয় না, আর ম্যাট্রিক্সে যেহেতু লোড পড়ে না বেশি, ফলে ম্যাট্রিক্সের আর ক্ষয় অতটা হয় না। এই জন্য মোজাইক স্ট্রাকচার অনেক দিন টিকে থাকে। কিন্তু যদি হার্ডনেস মাপতে যাও তাহলে দেখবা সিমেন্ট বালির যে ফ্লোরের হার্ডনেস আর হচ্ছে মোজাইক স্ট্রাকচারের যে হার্ডনেস, এটা কিন্তু মোজাইক স্ট্রাকচারের হার্ডনেস কিন্তু অনেক কম। সিমেন্ট বালির হার্ডনেস এর তুলনায় প্লাস্টারের, যেটা সিমেন্ট বালির ফ্লোরের হার্ডনেস এর তুলনায় মোজাইক স্ট্রাকচারের যে সিমেন্ট বালির জোনটা, ওই জোনের হার্ডনেস অনেক কম। তারপরেও কিন্তু ওইটা যুগ যুগ ধরে টিকে থাকে। এটাই হচ্ছে ওই মোজাইক স্ট্রাকচারের জন্য যেটা বলছিলাম, যে শুধু হার্ডনেস না, হার্ডনেস 343 তে পড়ে এসেছে, দ্যাটস ফিনিশ। এখন আমরা সামনে যখন যাব তখন এখানে আসবে মাইক্রোস্ট্রাকচারাল মরফোলজি, অ্যালয় কার্বাইড। হ্যাঁ, অ্যালয় কার্বাইড ইজ ভেরি ভেরি হার্ড এন্ড উইয়ার রেজিস্ট্যান্ট। সেক্ষেত্রে অ্যালয় কার্বাইড আমাদের হার্ডনেসটা ক্ষয় কমিয়ে দিবে। এখন মনে করো একই রকমের অ্যালয় কার্বাইড আছে দুইজনের ভিতরে, ম্যাট্রিক্স আর হার্ডনেস দুইজনের সমান, কিন্তু কোন জায়গায় যদি ন্যানো অ্যালয় কার্বাইড থাকে, ন্যানো অ্যালয় কার্বাইড থাকলে তার কাভারেজ অফ দ্য ম্যাট্রিক্স উইল বি হায়ার। খুব ঘন ঘন কার্বাইড পার্টিকেল থাকবে। যদি মাইক্রন সাইজের হয় তাহলে একটু কম ঘন ঘন থাকবে। তোমরা জানো 1 মাইক্রন ইকুয়াল টু 1000 ন্যানো। যদি মিলিমিটার লেভেলের কার্বাইড সাইজ থাকে তাহলে আরো মানে ফাঁকা ফাঁকা ম্যাট্রিক্স গুলো আনপ্রোটেক্টেড থাকবে, তাহলে ম্যাট্রিক্স এর উপরে লোড পড়ে যাবে, ম্যাট্রিক্স গুলো ক্ষয় হয়ে যাবে। তাহলে একই মেটেরিয়ালস এর আমরা যদি হার্ডনেস এর কথা বলি, তাহলে একই মেটেরিয়ালস এর সাথে আরেকটা মেটেরিয়ালস এর মানে কম্পারিজন হবে না, কম্পারিজন করতে হবে একই মেটেরিয়ালস এর ভিতরে। আবার যখন তুমি আরো ডিটেলে চলে যাবা, ম্যাট্রিক্স এর মাইক্রোস্ট্রাকচারাল মরফোলজি, মার্টেনসাইট এর ধরন, তারপরে কার্বাইড পার্টিকেলের কেমিক্যাল কম্পোজিশন, কার্বাইড পার্টিকেল গুলোর ওরিয়েন্টেশন, সাইজ এন্ড ডিস্ট্রিবিউশন, এইগুলো কিন্তু আস্তে আস্তে চলে আসবে। তার মানে বিগ গেম যেটা বলছিলাম গত ক্লাসে, বিগ গেম যেটা ট্রিলিয়ন ডলারের গেম অল ওভার দ্য ওয়ার্ল্ড, হাজার হাজার বিলিয়ন ডলার এর বিজনেস এখানে লুকিয়ে আছে, আমরা কিন্তু জানি না। তো যাই হোক, আমরা আসছি যেটা বলছিলাম, শুধু হার্ডনেস না, মাইক্রোমরফোলজি, মাইক্রোস্ট্রাকচার মরফোলজি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, হার্ডনেস ইন জেনারেল যেটা হয় আমরা জানি, কার্বন যদি বাড়িয়ে দাও তাহলে হার্ডনেস বেড়ে যায়, কার্বন বাড়াইলে হার্ডনেস বেড়ে যায়, এবং ম্যাক্সিমাম হার্ডনেস সাধারণত পাওয়া যায় 0.4 এর কাছাকাছি জায়গায় থাকলে ম্যাক্সিমাম হার্ডনেসটা পাওয়া যায়। হার্ডনেস আরো কার্বন যদি বাড়িয়ে দেওয়া হয়, হার্ডনেস আসলে আস্তে আস্তে বাড়ে ঠিকই, কিন্তু দেয়ার ইজ নো গ্যারান্টি। এটা নির্ভর করবে তুমি অয়েলে কোয়েঞ্চ করেছো না পানিতে কোয়েঞ্চ করেছো, ব্রাইনে কোয়েঞ্চ করেছো, সেখানে রিটেন অস্টেনাইটের পার্সেন্টেজ কেমন আছে। যদি তুমি রিটেন অস্টেনাইটের পার্সেন্টেজটা সরাইতে না পারো তাহলে কিন্তু কার্বন তোমাকে হেল্প করতে পারবে না। অস্টেনাইট ইজ ভেরি ভেরি সফট কম্পেয়ার টু মার্টেনসাইট, ফলে সফট জোন হিসাবে কাজ করবে, যেটা আমরা বলছিলাম হার্ড জোন হিসাবে কাজ করবে। মোজাইকের ক্ষেত্রে হার্ড জোন হিসাবে কাজ করে স্টোন পার্টিকেল গুলো,
আর যদি কোয়েন্সড মাইক্রোস্ট্রাকচারের ভিতরে যদি রিটেনড অস্টেনাইট থেকে যায় তাহলে সফট জোন হিসাবে কাজ করবে হচ্ছে রিটেনড অস্টেনাইট। এই রিটেনড অস্টেনাইট অতি দ্রুত ক্ষয় হয়ে যাবে। যখনই রিটেনড অস্টেনাইট অতি দ্রুত ক্ষয় হয়ে যাবে তখন ওখানে তখন ডেন্ট তৈরি হবে। ডেন্ট যখন তৈরি হবে তখন আদার ম্যাট্রিক্সের কোনায় যখন চাপ পড়বে সেখান থেকে ভেঙে যাবে, স্পলিং হয়ে যাবে। সেটা কিন্তু ক্ষয় না, সেটা হবে স্পলিং। অতিরিক্ত যখন ডেন্ট হয়ে যায় মাইক্রোস্ট্রাকচারের ভিতরে কোনো কোনো লোকালাইজড জায়গায় সারাউন্ডিং ম্যাটেরিয়ালস এর উপরে, তখন কিনারে বেশি লোড পড়ে যায় কিন্তু সাইডে সাপোর্ট থাকে না। সাইডে সাপোর্ট, যেমন মনে করে একটা গর্ত আছে, মাটির পাড়, সেই গর্তের কিনারে যদি তুমি হাত দাও দেখবা অতি দ্রুত তোমার পা দিয়ে দাঁড়িয়ে থাকো, অতি দ্রুত দেখবা যে তোমাকে নিয়ে এসে আস্তে আস্তে নিচের দিকে চলে যাওয়ার ভাব করতেছে। তার মানে সে তোমাকে নিয়ে কিছু দাঁড়িয়ে যদি থাকো তাহলে ওই জায়গা থেকে হয়তো ধসে যাবে, কারণ তার সাইডে কোনো লোড নেওয়ার মতো কেউ নাই। কিন্তু এটা যদি ফ্ল্যাট গ্রাউন্ড হতো তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতো না। এখন যদি টুল স্টিলের ভিতরে রিটেন অস্টেনাইট এইভাবে থেকে যায় তাহলে যে ঘটনাটা ঘটবে, আস্তে আস্তে গর্ত হবে। এই গর্ত কিন্তু পুকুরের মতো গর্ত না, এটা হচ্ছে মাইক্রন লেভেলের কথাবার্তা। মাইক্রো সাইজের গর্ত হবে। পরবর্তীতে যখন এটার উপর লোড পড়বে, যেহেতু মাইক্রন সাইজের গর্তের সারাউন্ডিং এ যে মেটেরিয়াল গুলো আছে সেখানে সাপোর্ট নাই, ফলে ওই জায়গা থেকে ছোট ছোট ফ্র্যাকশন অফ মাইক্রন সাইজের পার্টিকেল ওখান থেকে ভেঙে ভেঙে চলে আসবে এবং টুলের লাইফটা অলমোস্ট শেষের দিকে চলে যাবে। তো সেখানে আমাদের খেয়াল রাখতে হবে যাতে কার্বাইড, এই কার্বন আছে বেশি, ঠিক আছে, বাট কার্বন যাতে কোয়েন্স করার সময় রিটেন অস্টেনাইট না নিয়ে আসে, আর রিটেন অস্টেনাইট যদি নিয়েই আসে তাকে সরানোর ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে আমাদের হার্ডনেস, এইচআরসি, বেন্ডিং, স্ট্রেস। এখন দেখো আরেকটা জিনিস, আমরা ভাবি যে টুল দিয়ে তো আমি কাটতেছি, সেখানে আবার ডিফ্লেকশনের কি দরকার, সেখানে আবার বেন্ডিং এর কি দরকার? না, টুল দিয়ে যখন লেদ মেশিনে কাটা হয়, শেপার মেশিনে কাটা হয়, ইভেন হ্যাকসা দিয়ে কাটা হয়, সেখানে কিন্তু প্রতিনিয়ত জাকিং হচ্ছে, ভাইব্রেশন হচ্ছে। যদি এটাকে একটু বড় সেন্সে কল্পনা করো, সেখানে কিন্তু ইম্প্যাক্ট লোড হচ্ছে, লোকালাইজড জন্য ইম্প্যাক্ট লোড হচ্ছে। সেই মেটেরিয়ালটা যদি সত্যি সত্যি একেবারে কাঁচের মতো হয়, কোন রকমের বেন্ডিং সে টলারেট করতে পারে না, তাহলে কিন্তু ওই টুলটা ফেল করে যাবে, ক্র্যাকিং হয়ে যাবে। ফলে মেটেরিয়ালস এর ভিতরে কিছু কিছু বেন্ডিং প্রপার্টি থাকতে হবে, বেন্ডিং ইল্ড প্রপার্টি থাকতে হবে। হ্যাঁ, লোকালাইজড জায়গায় লোড পড়বে যাতে সে মাইক্রনস লেভেলে তার একটা ফ্লেক্সিবিলিটি থাকে। মাইক্রন লেভেলের ফ্লেক্সিবিলিটি যদি থাকে তাহলে যে সাডেন জার্কিং এর কারণে যে সাডেন শক, বেন্ডিং, লোড যেটা পড়বে, ইম্প্যাক্ট লোডিং যেটা পড়বে, তার একটা সার্টেন ফ্র্যাকশন ওই মাইক্রন লেভেলের বেন্ডিং এর কারণে সে অ্যাবজর্ব করবে। অ্যাবজর্ব করার সাথে সাথে অ্যাপ্লাইড লোডের ইন্টেন্সিটিটা কমে যাবে। যদি অ্যাবজর্ব কিছুটা হয়ে যায় তাহলে রেস্ট অফ দ্য impact load will not be capable to break down the tool steel বা tools। এই জন্য তার ভিতরে কিছুটা বেন্ডিং প্রপার্টি থাকতে হবে। ভেরি ট্রিকি গেম। এর ভিতরে কিভাবে বেন্ডিং প্রপার্টিটা রাখা যাবে, কোন ধরনের হিট ট্রিটমেন্ট, দ্যাট ইজ প্যাটেন্টেড। কেউ তোমাকে বলে দিবে না, স্ট্রেট ফরওয়ার্ড কোনো ফর্মুলা নাই, এবং জানা কোনো ফর্মুলা, এমনি কমন কিছু গেম আছে সেটা আলাদা, কিন্তু প্রত্যেকটা জায়গায় এটা গোপন। কেউ তোমাকে কোনোদিন এই জিনিসটা ডিসক্লোজ করবে না। এক একটা ইন্ডাস্ট্রি তার মতো করে প্রসেস প্যারামিটার সেট করে সে তার প্রোডাক্ট বানিয়ে চলে যাচ্ছে। এইটা সে কখনোই কখনোই পাবলিশ করবে না, কোনোদিন এইসব ব্যাপারে, এই ক্রিটিক্যাল ইস্যুগুলো কখনো জার্নাল পেপারে থাকবে না।
কখনো হ্যান্ডবুকে থাকবে না, এটা টোটালি গোপন জিনিস, প্যাটেন্টেড জিনিস। এগুলো আমাদেরকে অ্যাচিভ করতে হবে। পড়ালেখা, রিসার্চ এবং অধ্যবসায় এর মাধ্যমে আমাদেরকে এই জিনিসগুলো অ্যাচিভ করতে হবে। এরপরে আমরা বলছিলাম যে হার্ডনেস। হ্যাঁ, হার্ডনেস আমরা কার্বন দিয়ে বাড়াইতে পারি। যখন কার্বন দিয়ে হার্ডনেস বাড়ানো আমাদের পক্ষে আর সম্ভব হয় না, বাড়াইতে গেলেও রিস্ক ফ্যাক্টর কাজ করে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা অন্য অ্যালোয়িং এলিমেন্ট দিতে পারি। সেই অ্যালোয়িং এলিমেন্ট, কোন অ্যালোয়িং এলিমেন্ট কি পরিমাণ হার্ডনেস বাড়াইতে পারে তার একটা ডেটা এখানে দেওয়া আছে। হার্ডনেস গ্রিনেল ফসফরাসে কিভাবে বাড়ায়, সবচেয়ে বাড়াচ্ছে এখানে দেখা যাচ্ছে ফসফরাস সবচেয়ে বেশি বাড়াচ্ছে, তারপরে বাড়ে সিলিকন, এরপরে ম্যাঙ্গানিজ, তারপরে নিকেল, তারপর মলিবডেনাম, তারপর ভ্যানাডিয়াম, টাংস্টেন, ক্রোমিয়াম। এগুলো তার ম্যাট্রিক্স এর হার্ডনেস বাড়াচ্ছে। এটা কিন্তু কার্বাইড পার্টিকেল না। যদি ফসফরাস ডিজলভ হয় অ্যাজ সলিড সলিউশন, তাহলে কিভাবে তার গ্রিনেল হার্ডনেস বাড়ে সেটা এখানে দেখানো হয়েছে। একইভাবে ক্রোমিয়াম যদি ডিজলভ হয় সলিড সলিউশনের ভিতরে, তাহলে কিভাবে তার হার্ডনেস বাড়ে সেটা এখানে দেখানো হয়েছে। কার্বাইড পার্টিকেল হার্ডেনাবিলিটি সেই রেসপেক্টে কিন্তু না, জাস্ট সলিড সলিউশন। এই ডায়াগ্রাম থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ক্রোমিয়াম খুবই একটা দামি অ্যালয়িং এলিমেন্ট, বাট তার কিন্তু সলিড সলিউশনের মাধ্যমে ম্যাট্রিক্সের, স্টিল ম্যাট্রিক্সের হার্ডনেস বাড়ানোর ক্যাপাবিলিটি এখানে যে অ্যালয়িং এলিমেন্ট গুলো দেখানো হয়েছে তার ভিতরে সবচেয়ে কম। টাংস্টেনকে আমরা অত্যন্ত ব্রিটেল মেটেরিয়াল ভাবি, টাফ মেটেরিয়াল ভাবি, আসলে মানে খুব শক্ত এরকম একটা ভাবি, আসলে কিন্তু না। সেও কিন্তু সলিড সলিউশনের স্ট্রেংথেনিং এর জন্য তার পারফরমেন্স অতটা ভালো না। সবচেয়ে ভালো ফসফরাস, সিলিকন, ম্যাঙ্গানিজ, নিকেল। যদি কম পয়সার আমরা অ্যালোয়িং এলিমেন্টের কথা চিন্তা করি, তাহলে প্রথমে ফসফরাস, সিলিকন, ম্যাঙ্গানিজ এরা খুবই কম পয়সার অ্যালোয়িং এলিমেন্ট এবং পারফরমেন্স অনেক অনেক হাই। ফলে আমরা যখন গেম প্লে করব তখন এই সমস্ত জায়গায় আমরা দেখতে পারি। করে আর একটা জিনিস না বললেই নাই, সেটা হচ্ছে যে তোমরা জানো টয়োটা গাড়ি কিন্তু পৃথিবীর আনাচে কানাচে টয়োটা গাড়ি চলে। একটা গাড়ি যে গাড়ির পৃথিবীর ম্যাক্সিমাম দেশে চলে সেটা হচ্ছে টয়োটা। সেই টয়োটা গাড়ি যেখানে বানায় সেই জায়গায় যাওয়ার সুযোগ আমার হয়েছে। আমি দেখেছি টয়োটা কোম্পানি নিপ্পন স্টিল, সুমিতোমো, এই জেফ স্টিলের সাথে জয়েন্ট প্রজেক্টে যে কাজগুলো করতো, বিশাল হল রুম। মনে করো 2021 সালে, এই যে 2021 সালে পৃথিবীতে যত গাড়ি আছে, নাম করা গাড়ি যত আছে, সেই গাড়িগুলোর কি মডেলের গাড়ি তারা বের করতেছে, সেই গাড়িগুলো এই টয়োটা আর হচ্ছে নিপ্পন স্টিল, জেফ স্টিল এরা কিন্তু একটা করে গাড়ি কিনে ফেলে দিয়ে 4 চাকার গাড়ির মাঝখান দিয়ে এমন ভাবে ব্যান্ড সাথে ফাড়াই করে ফেলে, একদিকে 2 চাকা থাকবে, মাথা থেকে শুরু করে পিছনে কার্বুট পর্যন্ত মাঝখান দিয়ে স্লাইস করে ফেলে এই 2 চাকা সহ অর্ধেক, সামনের চাকা পিছনের চাকায় এই অর্ধেক চলে যাবে R&D সেকশনে, আর অর্ধেক আরেকটা 2 চাকা সহ এটা স্টোর রুমে থেকে যায়। সেই স্টোর রুম বুঝতেই পারতেছো কত বড় হইতে পারে, হাজার হাজার মিটার স্কোয়ার মিটারের স্পেস ওয়ালা জায়গা। সেখানে লেটেস্ট মডেলের গাড়িগুলো 2 ভাগ করে ওখানে রেখে দেওয়া হয়। আর টয়োটা কোম্পানি রিসার্চ করে কি বের করে, এই জন্যই তোমাদের এখানে বললাম। দেখো জার্মান হয়তো অনেক জায়গায়, অথবা আমেরিকার ফোর্ড কোম্পানি কিন্তু আমেরিকান গাড়ি,
ভক্সওয়াগেন জার্মানি গাড়ি, বিএমডব্লিউ জার্মানি গাড়ি, তারপরে মার্সিডিজ মার্সিডিজ জার্মানি গাড়ি, রোলস রয়েস ইংল্যান্ড এবং ইউরোপিয়ান গাড়ি, রোভার ব্রিটিশ গাড়ি। এই যে সব গাড়িগুলো কে কোথায় ক্রিটিক্যাল কম্পোনেন্ট গুলো, দামি দামি কম্পোনেন্ট গুলো কে কোন মেটেরিয়াল দিয়ে বানিয়েছে, তার পারফরমেন্স কেমন, সেটা সব তারা চেক করে। চেক করার পরে তার কেমিক্যাল কম্পোজিশন গুলো বের করে ফেলে। তারা যে কাজটা করার চেষ্টা করে সেটা হচ্ছে যে ভ্যানাডিয়াম না দিয়ে আমি ম্যাঙ্গানিজ দিয়ে এই ভ্যানাডিয়ামের কাজটা করতে পারি কিনা, যদি করতে পারি তাহলে কোন ফর্মে গেলে, কি ধরনের মাইক্রোস্ট্রাকচারাল মরফোলজি হইলে সেই এই ফসফরাস সিলিকন ম্যাঙ্গানিজের কম্বিনেশন ভ্যানাডিয়ামের মতো কাজ করবে, ক্রোমিয়ামের মতো কাজ করবে, মলিবডেনামের মতো কাজ করবে, সেইগুলো তারা ফাইন্ড আউট করে। আর 1 কেজি মলিবডেনাম দিয়ে আমি 40 কেজি সিলিকন ফসফরাস ম্যাঙ্গানিজ কিনতে পারবো। ফলে এদের টার্গেটই হচ্ছে পারফরমেন্স উইল বি সেম বাট কস্ট উইল বি লোয়ার। এই জন্যই কিন্তু পৃথিবীতে যে কোনো একটা ইকুইভ্যালেন্ট ফোর্ডের গাড়ির দাম, টয়োটা এবং ফোর্ডের ইকুইভ্যালেন্ট কিন্তু মডেল আছে, ইকুইভ্যালেন্ট মডেলের যদি দাম তুমি হিসাব করো, ফোর্ডের গাড়ির দামটা টয়োটা গাড়ির চেয়ে বেশি, বিকজ এই ইনোভেটিভ R&D সিস্টেমের জন্য। তুমি শুনলে অবাক হবা যে নিপ্পন জেএফই স্টিল একটা মিলে, স্টিল মিলে যে ইকুইপমেন্ট আছে মেটেরিয়ালস রিসার্চের জন্য, যে ইকুইপমেন্ট আছে সেটা আমাদের ডিপার্টমেন্টে যা আছে, এই এইরকম একটা ডিপার্টমেন্ট একটা না, যদি 1000টা ডিপার্টমেন্ট তুমি একসাথে করো, যে ফ্যাসিলিটিস ইন টার্মস অফ মানি 1000টা ডিপার্টমেন্টের যে ফ্যাসিলিটিস হইতে পারে, সেই ফ্যাসিলিটিস ইকুইভ্যালেন্ট ফ্যাসিলিটিস অর মোর দ্যান দ্যাট সেটা আছে হচ্ছে এই যে স্টিল মিলে। কারণ তারা টয়োটা হোন্ডা কোম্পানির মেটেরিয়ালস উইথ গ্যারান্টি বিক্রি করে। এনি ফেইলিওর সেটা তাদের রেসপন্সিবিলিটি, তারা এটা ই করবে, রিকভার করার জন্য, বিজনেস রিকভার করার জন্য হেল্প করবে। এইটাই হচ্ছে বিজনেস, বুঝছো না? দেখো না মাঝে মাঝে কি হয়, টয়োটা 1 মিলিয়ন গাড়ির এয়ার ব্যাগ ফেরত নিচ্ছে, টয়োটা তোমার গিয়ার বক্স 2 মিলিয়ন গাড়ির গিয়ার বক্সে ফল্ট দেখা দিয়েছে, সবগুলো নিয়ে নিচ্ছে। ব্রেক সিস্টেমে প্রবলেম দেখা দিয়েছে, 2 মিলিয়ন গাড়ি টয়োটা রিকল করে নিয়ে নিচ্ছে। এগুলো হচ্ছে বিজনেসের গুড উইলের জন্য। আমরা কিন্তু বিক্রি করতে পারলে আর তোমারে আমি আর চিনবো না, এইরকম করলে আসলে মার্কেট, এই জন্য টয়োটা করেছে, সারা পৃথিবীতে তাদের মার্কেট স্প্রেড হয়ে গেছে। আসো এরপরে আসতেছে হার্ডেনাবিলিটি, যেটা আমরা আগেই পড়ে এসেছি। হার্ডেনাবিলিটি কি জিনিস সেটা আমরা জানি, এটা কিন্তু হার্ডনেস না, এটা হচ্ছে হার্ডনেস এর ডেপথ, কোন ডেপথ পর্যন্ত, অথবা অন্যভাবে যদি বলি সার্টেন একটা ডেপথ পর্যন্ত মেটেরিয়ালসটা কত সহজে হার্ডেনিং করা যায়, দ্যাট ইজ তার হার্ডেনাবিলিটি। হার্ডেনাবিলিটি যদি না থাকে তাহলে কিন্তু আমাদের টুলের যে হার্ডনেস দরকার, যে স্ট্রেংথ দরকার, যে টাফনেস দরকার, সেটা কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো না। আমাদের হার্ডেনাবিলিটি ভালো থাকতেই হবে টুল স্কিলের, আদারওয়াইজ এটা দিয়ে কোনো কাজ করা যাবে না। এরপরে আরেকটা জিনিস আসতেছে, সেটা কি টাফনেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি টাফনেস, যেটা একটু আগেই বললাম। আমরা হয়তো ভাবি যে কাটিং টুল দিয়ে তো কাটতেছে, সেখানে আবার ইম্প্যাক্ট লোডিং কি, ডিফ্লেকশন কি, বেন্ডিং কি, এগুলো তো অ্যাবসার্ড। ছোট্ট একটা টুল, ছোট্ট একটা টুল 1/2 ইঞ্চ লম্বা চওড়া, এর উপর আর কি বেন্ডিং লোড করতেছে, কোথায় করতেছে না, সিরিয়াস বেন্ডিং লোড করে, লোকালাইজড বেন্ডিং লোড। সেই বেন্ডিং লোড তাকে নিতে হইলে অবশ্যই অবশ্যই মেটেরিয়ালসের ভিতরে ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। ফ্লেক্সিবিলিটি ইজ নট নাথিং বাট some property related to toughness. Material শুধু স্ট্রং যদি হয়
তাহলে হয়ে যাবে ব্রিটেল। স্ট্রং হইতে হবে এবং ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, তাহলে সেই ম্যাটেরিয়ালটা হবে টাফ। টাফনেস আমাদের দরকার, আদারওয়াইজ ইম্প্যাক্ট লোডিং, টর্শনাল লোডিং সার্ভিসে যেটা হবে সেটা সে কিন্তু সহ্য করতে পারবে না। আমরা এখন দেখি যে কয়েকটা টুল M1, M2, M3, M7, দেখো এই যে কম্বিনেশনে M1 এর কিন্তু পার্টিকুলার একটা কেমিক্যাল কম্পোজিশন আছে, একইভাবে M2, M3, M7 এরও আছে। তো সেই কম্বিনেশনের ভিতরে দেখো বলা হচ্ছে M1 এর টাফনেস ভেরি হাই, উইয়ার রেজিস্ট্যান্স ভালোই আছে, হট হার্ডনেস কিন্তু কম, গ্রাইন্ডাবিলিটি আছে মোটামুটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি M1 টুল তুমি ব্যবহার করো, সে মনে রাখবা এটা কিন্তু অতি দ্রুত কাটিং এর কাজ করতে পারবা না। কাটিং করবা, আবার একটু আস্তে আস্তে কাট করবা, আবার রেস্ট নিবা, আবার টুলটা ঠান্ডা হয়ে যাবে, আবার তুমি কাজ করবা। এইটা ইন্টারমিটেন্ট টাইপের, গোয়িং, স্টপিং এন্ড গোয়িং, কাটিং, স্টপিং এন্ড কাটিং, এইটা চলবে। কিন্তু এক নাগাড়ে অতি দ্রুত কাটিং এই M1 টুল দিয়ে সম্ভব হবে না। এরপরে আসে M2, টাফনেস ইজ ভেরি হাই but wear resistance is low, hard hardness low, grindability ঠিক আছে, গ্রাইন্ডাবিলিটি ঠিক আছে। তাহলে এখানে আমরা এইভাবেই টুল সিলেক্ট করব, কোথায় কিভাবে করা যায়। M3 টাফনেস কিছুটা কম, উইয়ার রেট রেজিস্ট্যান্স ইজ ভেরি হাই, হট যে হার্ডনেস ইজ ভেরি হাই। একে তুমি হাই স্পিড, রিয়েল হাই স্পিড স্টিল হিসাবে ব্যবহার করতে পারবা। অ্যাগ্রেসিভ কাটিং সিস্টেমে তুমি একে ব্যবহার করতে পারবে। ক্ষয়ও কম, হট হার্ডনেসও কম, বেশি, সরি ক্ষয়ও কম, আবার হট হার্ডনেসটাও বেশি। M7 টাফনেস বেশি, ক্ষয়ও ভালো, টাফনেসও ভালো, আবার গ্রাইন্ডেবিলিটিও নট ব্যাড। তাহলে এই M7টা কিন্তু very good combination of required for properties: toughness, wear resistance, hot hardness and grindability আছে মোটামুটি। একে আমরা ব্যালেন্সড একটা টুল হিসেবে ধরে নিতে পারি। এখন প্রশ্ন গ্রাইন্ডেবিলিটি কি? হ্যাঁ বলো। স্যার গ্রাইন্ডেবিলিটি কি? গ্রাইন্ডিং করা, তোমরা যদি আমাদের এই যে মেটাল টেস্টিং ল্যাবের ভিতরে যাও, একটা ছোট্ট একটা রুম আছে পলিমার ল্যাবের, ওই দক্ষিণ পশ্চিম কোনায় আরেকটা, ওই পাশে বাইরে একটা ছোট্ট রুম আছে দেখছো, যার ভিতরে ওয়েল্ডিং এর, কাটিং, গ্যাস কাটিং এর ফ্যাসিলিটিস আছে এবং ওয়েল্ডিং এর ফ্যাসিলিটিস আছে, দেখেছো কিনা? ছোট্ট একটা রুম। হারুন যেখানে বসে, হারুনের বাম হাতে বাইরের দিকে ছোট্ট একটা রুম আছে, ওই রুমের ভিতরে, ওই রুমের গায়ে দেখবা গ্রাইন্ডার লাগানো আছে। গ্রাইন্ডিং গ্রাইন্ডিং করা হচ্ছে ওখানে। এরপরে আসো রেড হার্ডনেস। কাকে বলবো আমরা রেড হার্ডনেস বা হট হার্ডনেস? কি জিনিস এটা? রেড হার্ডনেস আর হচ্ছে তোমার হট হার্ডনেস একই জিনিস। সেটা হচ্ছে যে কাটিং এর সময় 200 ডিগ্রির উপরে টেম্পারেচার যদি কেউ সহ্য করতে পারে, তাহলে আমরা বলবো যে এই মেটেরিয়ালসটার হট হার্ডনেস আছে। 200 তো হইলে হবে না, 200 উপরে যাইতে হবে। রেজিস্ট্যান্স টু সাফেনিং অ্যাবাভ 200 ডিগ্রি সি, এটাই হচ্ছে হট হার্ডনেস। যদি আমরা প্লেন কার্বন স্টিল দিয়ে টুল বানাই অথবা লো অ্যালয় স্টিল দিয়ে টুল বানাই, সে কিন্তু 200 ওঠার আগেই সফট হয়ে যাবে।
হার্ডনেস কমে যাবে, ফলে কাটিং অ্যাবিলিটি যেটা সেটা কমে যাবে। এখন যদি আমাদের সত্যিকার অর্থে হট হার্ডনেস বা রেড হার্ডনেস বাড়াইতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই এর ভিতরে অ্যালোয়িং এলিমেন্ট দিতে হবে। সেই অ্যালোয়িং এলিমেন্ট গুলোই হচ্ছে ভ্যানাডিয়াম, মলিবডেনাম, ক্রোমিয়াম, টাংস্টেন। হ্যাঁ, টাইটানিয়ামও দেওয়া যেতে পারে। ভ্যানাডিয়াম, মলিবডেনাম, ক্রোমিয়াম, টাংস্টেন এরা তোমার এই রেড হার্ডনেসটা বাড়িয়ে দেয়। এবং দেখা গেছে 550 ডিগ্রি পর্যন্ত যদি কাজ করতে করতে 550 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার উঠে যায়, তারপরও সে কিন্তু হাল ছাড়ে না, সে কিন্তু কাটতেই থাকে। তার মানে এরাই তোমার ইনসাইড থেকে এমন একটা ফিডব্যাক দেয় অতি দ্রুত হাই টেম্পারেচারের কাটার জন্য সে হেল্প করে থাকে। আর এইগুলোই হচ্ছে হাই, এই জন্যই এই অ্যালয়িং এলিমেন্ট গুলোই কিন্তু বেস অ্যালয়িং, বেসিক অ্যালয়িং এলিমেন্টস ফর হাই স্পিড টুল স্পিড। টাংস্টেন, মলিবডেনাম, ভ্যানাডিয়াম। ক্রোমিয়াম দেওয়া হয় কিছুটা অক্সিডেশনকে থামানোর জন্য, করোশনটা কিছু কমানোর জন্য ক্রোমিয়াম দেওয়া হয়। সে আবার জটিল কার্বাইড তৈরিতেও কিছুটা হেল্প করে, বাট তার কিন্তু আমরা দেখে এসেছি যে ক্রোমিয়াম কিন্তু হার্ডনেস বাড়ানোর জন্য অতটা সে হেল্প করে না, অন্যরা যেভাবে করে থাকে সে অতটা পারে না। কিন্তু তার অন্য আরেকটা প্রপার্টি থাকার কারণে, সেটা হচ্ছে করোশন রেজিস্ট্যান্স অথবা অক্সিডেশন রেজিস্ট্যান্স বেটার থাকার কারণে তাকে সবসময় সাথে রাখা হয়। যদিও টুল স্টিল স্টেনলেস স্টিল না, তারপরেও তাকে সাথে রাখা হয় যাতে মাইনর যে অ্যাগ্রেসিভ এনভায়রনমেন্টে সে যাতে টুলটাকে প্রোটেক্ট করতে পারে। এই জন্য ক্রোমিয়ামটাকে সাথে রাখা হয়। আর সে কি করে আমরা দেখব পরে। আর সে জটিল কার্বাইড তৈরিতে হেল্প করে থাকে। ক্রোমিয়াম, মলিবডেনাম, ভ্যানাডিয়াম অ্যালয় কার্বাইড জটিল কার্বাইডে তৈরিতে হেল্প করে। আসলে এরপরে আসতেছে রেজিস্ট্যান্স টু থার্মাল ফ্যাটিগ। হ্যাঁ, থার্মাল ফ্যাটিগটা কি জিনিস? আমরা একটা হাই স্পিড টুল দিয়ে কাটতেছি, 10 মিনিট কাটলাম, থেমে গেলাম, আবার 10 মিনিট যখন কাটতে গেলাম 400-500 ডিগ্রি সেন্টিগ্রেড, 600 ডিগ্রি সেন্টিগ্রেড উঠে গেছে। আমার লেদ মেশিনটা আবার ফিড চেঞ্জ করতে হবে। ফিড চেঞ্জ করতে হলে এখন কাটিং বন্ধ করব, তারপরে স্কেলটা একটু ঘোরাবো, ডিসটা ঘুরিয়ে কাটিং ডেপথটা একটু বাড়িয়ে দিব। এই করতে করতে টুল কিন্তু একটু ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হয়ে গেলে আবার আমি কাটিং শুরু করে দিলাম নতুন ডেপথে। নতুন ডেপথ পুরা যখন কেটে শেষ করে আসলো, তারপর আবার ফিড চেঞ্জ করতেছি, ডেপথ অফ কাট চেঞ্জ করতেছি। এই যে চেঞ্জ, কুলিং এন্ড হিটিং, during changing its cooling, during cutting its heating, cooling and heating, এটা হচ্ছে থার্মাল ফ্যাটিগ। এনিথিং সাইক্লিক দ্যাট ইজ ফ্যাটিগ, আর যদি হিট রিলেটেড হয় দ্যাট ইজ থার্মাল ফ্যাটিগ। আর এগুলো কিছু কিছু জায়গায় বেশি দরকার হয়, যেমন ফোর্জিং টুলস, প্রেসার কাস্টিং ডাইস, বিশেষ করে ডাই কাস্টিং, গ্লাস ফর্মিং, হ্যাঁ, প্লাস্টিক মোল্ডস, এই সমস্ত জায়গায় বেশি বেশি হিট জেনারেট হয় এবং তা সে কুল ডাউন হয়ে যায় পরবর্তী কাস্টিং এর আগে বা পরবর্তী ফোর্জিং এর আগে সে পুরোপুরি কুল ডাউন হয়ে যায়। আবার তাকে হিটিং এন্ড কুলিং করা হয়। তোমরা যদি গ্যাসের চুলা জ্বালাও, তাহলে দেখবা গ্যাসের চুলার উপরে যে 4টা স্ট্যান্ড থাকে, যার পাতিলটা বসানো হয়, এর ভিতরে চিকন 4টা স্টিলের প্লেট আছে। যখন দেখবা বার্নারটা জ্বলছে, সে কিন্তু লাল হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। দেখবা চুলার বডি
করোশন হয়ে ছিদ্র হয়ে চলে গেছে, বাট ওই যে ছোট্ট প্লেট যদি ভালো কোয়ালিটির চুলা হয়ে থাকে, ওই যে চারটা ছোট চিকন চিকন পাতলা স্টিলের প্লেট ওখানে দেওয়া আছে ভিতরে, রেড হিটেড হচ্ছে এভরিডে, ডাজনস অফ টাইমস এভরিডে রেড হিটেড হচ্ছে, বাট তার গায়ে দেখবা সে কিন্তু করোশন হয়ে পড়ে যাচ্ছে না, কারণ তার ভিতরে ক্রোমিয়াম দেওয়া আছে। সে এই জায়গায় আমাদের হেল্প করতেছে যাতে করোশন না হয়। এরপরে হ্যাঁ, এখানে এই পর্যন্ত আমরা যা পড়লাম, কারো কি কোনো সমস্যা আছে? এনিবডি? নাই। স্যার, আমাদের যে প্রেজেন্টেশন এটা কি শনিবার সবাই 50 জন জমা দিয়ে দিবে, মানে আগের মতোই? হ্যাঁ, আগের মতোই জমা দিয়ে দিবে। দিছে। আর প্রেজেন্টেশনটা আমার আবার আরেকটা মিটিং পড়ে গেছে, প্রেজেন্টেশনটা ঠিক আবার 5টায় হবে। ওই হ্যাঁ 10টায় মিটিং করছে, এখন ওইটা কখন শেষ হয় আনসার্টেন, তোমাদেরকে বসায় রাখবো, এটা ঝামেলা দরকার নাই, 5টার সময় হবে। হ্যাঁ, 4 দিন করে। আর আমাদের কি তখন ক্লাস হবে না? কোন ক্লাস? স্যার, আমাদের এই শনিবার কি স্যার ক্লাস হচ্ছে না তার মানে? না, শনিবার আগামী 2 সপ্তাহ তো ক্লাস হবে না আর। কারণ আমাদের ওই যে লাস্ট প্রেজেন্টেশনটা তো এক একদিন প্রেজেন্ট করবে 4 জন করে, কারণ প্রেজেন্টেশনের সময় হচ্ছে 8 মিনিট, প্রশ্নের সময় হচ্ছে 5 মিনিট, 13 মিনিট, সিস্টেম লস সবকিছু মিলাই 15 মিনিট। তো এক একটা সময় আমরা 1 ঘন্টা করে পাবো, 1 ঘন্টা মানে 4 15 60, আমি 4 জনের বেশি প্রেজেন্টেশন নিতে পারবো না। এই জন্য আগামী 2 সপ্তাহ শুধু প্রেজেন্টেশন হবে। আর প্রেজেন্টেশনে তোমরা হয়তো সিআর এর কাছে শুনে থাকবে, প্রেজেন্টেশনের সময় 1 থেকে 25 যেটা তোমরা প্রথম গ্রুপ, এই প্রথম গ্রুপের প্রেজেন্টেশন শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেককে ক্লাস টাইমে প্রেজেন্ট থাকতে হবে, প্রেজেন্টেশন টাইমে সে যেই প্রেজেন্ট করুক না কেন, অল দ্য টাইম প্রেজেন্ট থাকতে হবে। নাম্বার 1 কন্ডিশন। নাম্বার 2 কন্ডিশন হচ্ছে যে প্রত্যেকটা ছাত্র 2টা প্রশ্ন করতে হবে, 2টা প্রশ্ন হয়ে গেলে, এবং একই ছাত্রের কাছে 2টা প্রশ্ন করতে পারবে না। একজন ছাত্র আরেকজন প্রেজেন্ট করতেছে, তার কাছে সে একা 2টা প্রশ্ন করতে পারবে না, তাকে অন্য আরেকটা স্টুডেন্টের কাছে প্রশ্ন করতে হবে, 2টা প্রশ্ন তাকে মিনিমাম করতে হবে। 3টার বেশি প্রশ্ন করতে সে পারবে না। যখন সে 3টা প্রশ্ন হয়ে যাবে, তার আর প্রশ্ন করার প্রয়োজন নাই, অন্য ছেলেরা সুযোগ পাবে। এবং প্রশ্ন যদি ক্রিয়েটিভ না হয়, যে প্রশ্ন করবে সেও মার্কস পাবে। প্রশ্ন যদি ক্রিয়েটিভ না হয় তাহলে নম্বর পাবে না, কোনো নম্বর সে পাবে না। ক্রিয়েটিভ প্রশ্ন হইতে হবে। আর যে প্রেজেন্ট করবে সে এই 15 মিনিটে 13 মিনিটের ভিতরে 8 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। যদি কারো প্রেজেন্টেশন 8 মিনিটের বেশি লাগে তাহলে নেগেটিভ মার্কিং হয়ে যাবে। 8 মিনিটের বেশি প্রেজেন্ট করতে কেউ পারবে না। ফলে বাসায় তোমরা দিস ইজ ফাইনাল প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এমন ভাবে বানাবা, বাসায় প্র্যাকটিস করবা যাতে এটা 8 মিনিটে শেষ হয়, নাইলে কিন্তু নেগেটিভ মার্কিং হয়ে যাবে। তোমরা বলতে পারো যে স্যার এত কিছু কেন করতেছেন, আমার কোনো লাভ নাই, সব লাভ তোমাদের। তোমার গন্ডির ভিতরে একটা একটা কথা বললেই বুঝতে পারবা, প্যারিসে যাব পেপার প্রেজেন্ট করতে, পেপার প্রেজেন্ট করতে পিএইচডির সময়, এটা আমার সুপারভাইজার করতো, টপিক আমাদেরকে বানাইতে বলতো, আমরা বানাইতাম, সুপারভাইজার একা থাকবে, ক্লোজ ডোর, কন্টেন্ট কন্টেন্ট এবং টাইমিং, এই 2টার বেসিসে কে যাইতে পারবে কে পারবে না
সেটা সিলেক্টেড হয়ে যেত। ব্যাস, পরের দিন আমরা 25 জন ছেলে ছিলাম, একটা প্রফেসরের আন্ডারে 25 জন পিএইচডি স্টুডেন্ট। তোমরা যদি পারো তাহলে চেক করে দেখো, বার্মিংহাম ইউনিভার্সিটির ম্যাটেরিয়ালস এন্ড মেটালার্জি ডিপার্টমেন্টের হেড প্রফেসর পল বোয়েন, উনি গত 20 বছর যাবত হেড, কারণ তাকে কেউ হেডশিপ থেকে সরাইতে পারছে না। হেড হইতে হইলে 4টা ক্রাইটেরিয়া থাকতে হবে। একটা ক্রাইটেরিয়া, ভালো টিচার হইতে হবে, তার সম্পর্কে ছাত্রদের ভালো ফিডব্যাক থাকতে হবে, হ্যাঁ উনি ভালো পড়ায়, এই ফিডব্যাকটা থাকতে হবে। 2, ওই টিচারের ভালো রিসার্চ ক্যাপাবিলিটি থাকতে হবে, ভালো জার্নাল, নামকরা জার্নালে তার পেপার পাবলিশ থাকতে হবে। 3, ওই প্রফেসর যে ফিল্ডে কাজ করবে সেই ফিল্ড রিলেটেড কোন নাম করা অর্গানাইজেশনের ওনাকে কনসালটেন্ট হইতে হবে, আদারওয়াইজ হবে না হেডশিপ। 4, ওই টিচার ও কনসালটেন্ট হয়ে ওই প্রতিষ্ঠানের অনগোয়িং প্রবলেম সলভ করে $1 মিলিয়ন নিয়ে আসতে হবে। নিয়ে এসে এই 25 জন পিএইচডি স্টুডেন্ট যারা, তাদেরকে মেইনটেনেন্স কস্টিং এর জন্য তাদেরকে হেল্প করতে হবে, প্লাস ল্যাব ডেভেলপমেন্টের জন্য কোটি কোটি টাকা ডোনেট করতে হবে নিজের প্রজেক্ট থেকে। দিস ইজ দ্য 4 পয়েন্টস হেড হইতে হইলে। যেহেতু টোটাল 4টা পয়েন্টে 400 নম্বর, এই 400 নম্বর যখনই আরেকজন ক্যান্ডিডেট বেশি পেয়ে যাবে তখন সে হেডশিপ পাবে, তার আগে পাবে না, সেই কন্টিনিউ করতে থাকবে। হ্যাঁ, এই প্রফেসরদের প্রচুর ফান্ড, প্রত্যেক বছর প্যারিসে যাবা, আমেরিকায় যাবা, অমুক জায়গায় যাবা, লন্ডনে যাবা, যাও, নো প্রবলেম, বাট ওই 25 জন স্টুডেন্ট প্রেজেন্ট করবে, পাঠাবে মনে করো 5 জন বা 7 জনের ফান্ড দিবে, সে ফুল ফান্ডিং এ পাঠাবে 7 জনের। এই 7 জনকে সে প্রেজেন্টেশনের টপিকটা শুধু বলে দিবে, পাওয়ার পয়েন্ট কিন্তু তোমাকে বানাইতে হবে। টপিক বলে দিবে, পাওয়ার পয়েন্ট বানাবা তুমি, বানানোর পর টাইমিং তুমি সেট করবা, অডিয়েন্সকে বোঝানোর জন্য সেইভাবে তোমার পাওয়ার পয়েন্ট দিতে, সবকিছু বেসিসে সুপারভাইজার একটা লিস্ট টাঙিয়ে দিবে। ওনার প্রফেসরদের বা সেক্রেটারি থাকে, যেহেতু এত ব্যস্ত থাকে ওনারা, প্রত্যেকটা প্রফেসরের একজনকে সেক্রেটারি থাকে, তো সেই সেক্রেটারি বাস লিস্ট টাঙাই দিল, যে ভিতরে এই 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 যাইতে পারবে। আমি কিন্তু বাদ করি নাই কোনোবার, because of timing and PowerPoint decoration and content. তোমরা ভাবতে পারো যে স্যার আমাদের, অন্য স্যার কিছুই করতেছে না, আমি কিন্তু আসলে তোমাদেরকে অত্যন্ত হাই লেভেলে দেখতে চাই। হ্যাঁ, যে যার কারণে আমাদের ক্রেডিট বাড়বে, ডিপার্টমেন্টের ক্রেডিট বাড়বে এবং বুয়েটের ক্রেডিট বাড়বে, এটা কিন্তু আমাদের উদ্দেশ্য, অন্য কিছু নেই। বলতে পারো স্যার নেগেটিভ মার্ক, ইয়েস নেগেটিভ মার্ক, আমি তো তোমার প্যারিসে পাঠানোর যোগ্যতা আমার নাই, আমার 4 আনা পয়সা ফান্ড নাই, আমি তোর পাঠাবো করতে, কে দিবে আমার টাকা? কেউ দিবে না। তাহলে আমার পাঠানো আসলে ক্ষমতা নাই, থাকলে আমি পাঠাইতাম, অনেক কিছু শিক্ষা আছে। তো যাই হোক, এই জন্যই কিন্তু তোমাদের নানান ভাবে ছলে বলে কলে কৌশলে তোমাদের একটাই টার্গেট, সেটা হচ্ছে শিখানো। অন্য কোনো আমার এখানে ব্যক্তিগত কোনো টার্গেট নাই। আর এই জিনিসটা তোমাদের বুঝতে হবে, বোঝা উচিত। হ্যাঁ, কারণ তোমরা যথেষ্ট ম্যাচিউর, ইউনিভার্সিটি থেকে জাস্ট আগামী বছর তোমরা বেরিয়ে চলে যাবে, ফুল ফেজ ইঞ্জিনিয়ার হয়ে যাবে। যাই হোক, এই পর্যন্ত আমরা শেষ করলাম। হ্যাঁ, এই আর যদি আমাদের প্রেজেন্টেশন সম্বন্ধে কারো জানার থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো, যে স্যার জানি না, শুনি নাই, সিআর বলে নাই। হ্যাঁ, যদি কারো থাকে পরিষ্কার করে নাও। স্যার আমাদেরকে প্রতিদিনই 5টায় হবে নাকি জাস্ট শনিবারই 5টায় হবে? শনিবারে আমার হয়ে গেছে, বললাম না, একটা মিটিং পড়ে গেছে, তো আমি তোমাদের বসিয়ে রাখতে চাই না, কারণ মিটিং কখন তো এইসব অনলাইনে মিটিং বা এইসব মিটিং গুলো ঝামেলা যুক্ত হচ্ছে,
টাইমিংটা শুরু করলে আর শেষ হচ্ছে না। ওকে স্যার, আমাদের স্যার এরপরেও একটা ক্লাস আছে তো। না 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 না, তারপরে ক্লাস টাইমে, এভরিডে ক্লাস টাইমে। ওকে স্যার, এটা জেনেছিলাম, আমাদেরও এরপরে ক্লাস আছে আজকে। ওকে 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 স্যার। ওকে। Record.